বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গ্রেপ্তার হওয়া ৪২ এইচএসসি পরীক্ষার্থীকে জামিন দিয়েছে আদালত। এদের মধ্যে ৩৭ জনকে চিফ মেট্রোপলিটন আদালত আর ৫ জনকে জামিন দিয়েছে জেলা জজ আদালত। সংশ্লিষ্ট আইনজীবী জানান, শিক্ষামন্ত্রীর সুপারিশ ও আইন মন্ত্রণালয়ের উদ্যোগে শুক্রবার ছুটির দিনে পরীক্ষার্থীদের জামিনের ব্যবস্থা করা হয়। জেমসন মাহবুবের প্রতিবেদন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সম্প্রতি বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী সহ অনেকেই গ্রেফতার হন। এই আন্দোলনকে ঘিরে দেশের বিভিন্ন এলাকায় এইচএসসি পরীক্ষার্থী গ্রেফতারের অভিযোগও ওঠে। এই অবস্থায় নটরডেম ও রেসিডেন্সিয়াল সহ ঢাকার নামকরা কলেজের শিক্ষার্থীরা দাবি করেন, আটক পরীক্ষার্থীদের মুক্তি না দিলে তারাও পরীক্ষায় বসবে না। যারা এসএসসি দিচ্ছে এখন, তারা এখনো জেলে রয়েছে, তাদেরকে নিঃস্বার্থ মুক্তি দিতে হবে এবং তাদের ছাড়া আমরা কখনোই এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করব না। আমার ব্যাচমেটের একজনকে জেলে নিয়ে যাওয়া হয়েছে, এইচএসসি দিচ্ছি আমরা। এই অবস্থায় বৃহস্পতিবার আইনমন্ত্রী জানান, পরীক্ষার্থী ও যারা নাবালক রয়েছেন তাদের জামিনের উদ্যোগ নিতে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের নির্দেশ দেওয়া হয়েছে। আইন মন্ত্রণালয়ের এমন নির্দেশনার পর শুক্রবার ছুটির দিনে পরীক্ষার্থীদের জামিনের উদ্যোগ নেয় আদালত, যার প্রেক্ষিতে জামিন পেলেন ৪২ জন পরীক্ষার্থী। যে কোমলমতি শিশুরা আছেন, এইচএসসি পরীক্ষার্থী যারা আছেন, তাদের জন্য স্পেশালি ৪২ জনের লিস্ট দিয়েছেন, যে ৪২ জনকে আজকে জামিন শুনানি করে এবং ওনাদের মুক্তির ব্যবস্থা করা হয়েছে। আইনজীবী জানান, নাশকতার বিভিন্ন মামলায় গ্রেপ্তার হওয়া এই শিক্ষার্থীদের পক্ষে এর আগেও জামিন চাওয়া হলেও সেটি নামঞ্জুর করা হয়। এবার বিশেষ ব্যবস্থায় জামিন মিলল। এর আগেও জামিন চেয়েছিলাম, যেহেতু সামনে এখন ডেকে নিয়ে শিক্ষামন্ত্রী স্বয়ং উনার নির্দেশে উনি রিকোয়েস্ট করে অলরেডি এই জামিনের ব্যবস্থা করেছে। জানা গেছে, ওয়ারি থেকে 2 জন, মিরপুর থেকে 9 জন, লালবাগের 3 জন, সবুজবাগে 1 জন, ধানমন্ডিতে 1 জন, শাহবাগে 4 জন, যাত্রাবাড়িতে 2 জন, রূপনগরে 2 জন, চকবাজার থেকে 1 জন ও উত্তরা থেকে গ্রেফতার হন 5 জন শিক্ষার্থী। এছাড়াও কেরানীগঞ্জ থেকে 1 জন, সাভার থেকে 2 জন, আশুলিয়া থেকে 2 জনকে গ্রেফতার করেছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জেমসন মাহবুব, 71, ঢাকা। চট্টগ্রাম, রংপুর সহ দেশের বিভিন্ন জায়গায় এরকম এইচএসসি পরীক্ষার্থীদের অনেককেই জামিন দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের দাবি এবং স্বাভাবিক জীবনে ফিরবে কিভাবে তারা, এই নিয়ে আজকে কথা বলবো। আমাদের সঙ্গে আছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মশিউর রহমান এবং সিনিয়র সাংবাদিক জাহিদুল আহসান বিন্টু। আপনাদের স্বাগত জানাচ্ছি সংবাদযোগে। ডক্টর মশিউর রহমান, শিক্ষার্থীদের মূল দাবি মেনে নেওয়া হয়েছে বলে বলছে সরকার। ওবায়দুল কাদের আজকে এটাও বলেছেন যে শিক্ষার্থীরা সরকারের প্রতিপক্ষ নয়। তাহলে শিক্ষার্থীদের স্বাভাবিক জীবনে ফেরার জন্য যে আস্থা লাগবে সেটা তৈরির জন্য করণীয় কি? ধন্যবাদ আপনাকে। আসলে করণীয় বিষয়ে নানা পদক্ষেপ গৃহীত হয়েছে, কথা সত্য, কিন্তু যেই জায়গাগুলোতে শুরু থেকে ত্রুটি থেকে গেছে সেই ত্রুটিগুলোকে চিহ্নিত করে সংলাপে যাওয়াটা খুব আবশ্যক ছিল এবং আর কোনো প্রাণহানি বা আর কোনো রাজপথে দুর্ঘটনা এবং এই যে মানুষের প্রতিবাদের জায়গাগুলো তৈরি হচ্ছে সেটিকে নজরে রেখে অবশ্যই শিক্ষার্থীদের সঙ্গে সৌধর্যপূর্ণ আলোচনা হওয়াটা অত্যাবশ্যক। বিশেষ করে আজকে যেটি দেখছি যে আমরা যেই শিক্ষার্থীদের জামিন দেওয়া হয়েছে তাদের সরকারের নির্দেশনা থাকা সত্ত্বেও যে শিক্ষার্থীদের গ্রেপ্তার করা হবে না, সেরকম থাকার পরেও এদেরকে গ্রেপ্তারটি গণগ্রেপ্তারের মধ্যে পড়ে যেটি ঘটেছে সেটি কিন্তু অনাকাঙ্ক্ষিত ছিল। কারণ সরকারের দিক থেকে এক ধরনের ঘোষণা ছিল, পরামর্শ ছিল যে শিক্ষার্থীদের আর কোনো গ্রেপ্তার করা হবে না। এখন এই যে সেই জায়গাটি যে এর পরবর্তী ধাপে এখন তাদেরকে মুক্ত দিলেও আরও অনেক শিক্ষার্থী হয়তোবা আহত অবস্থায় আছে এবং অনেকে কারাগারে আছে। যদি সেটি হয় তাহলে সকল শিক্ষার্থীকে মুক্ত করে তাদের সঙ্গে যত দ্রুত সম্ভব সরকারের উচ্চ পর্যায়ের আলোচনা এবং তাদের যে যৌক্তিক দাবি মানা হয়েছে কথা সত্য, কিন্তু তারা হত্যাকাণ্ডের যে বিচার সেটির নিশ্চয়তা চাওয়া সহ আরও কতগুলো দাবি তারা রেখেছে। এই যৌক্তিক যেই দাবিগুলো তারা রেখেছে হতে পারে যে সেগুলো কোনো দাবি
হয়তোবা সরকারের যারা উচ্চ পর্যায়ে রয়েছে অথবা যারা রাষ্ট্র পরিচালনা করছেন, সরকার পরিচালনা করছেন, তাদের সকল কিছুর সঙ্গে একমত হতে হবে তা নয়, কিন্তু আলোচনার একটি ক্ষেত্র তৈরি হওয়া অত্যন্ত জরুরি বলে মনে করেন। শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক সকলকে নিয়ে এই জাতীয় সংকটটি পরিপূর্ণভাবে রাজনৈতিক মোড় নিয়েছে এবং বহু পক্ষের সঙ্গে আছে। এই বহু পক্ষের মেজর যে পক্ষ যারা প্রথমে শুরু করেছে শিক্ষার্থী, তাদের সঙ্গে একটি ফলপ্রসূ, কার্যকর, আশাব্যঞ্জক আলোচনা হওয়া খুব জরুরি বলে মনে করছেন। জাহিদুল হাসান পিন্টু, এইচএসসি পরীক্ষার্থীদের অনেককেই আজকে জামিন দেওয়া হয়েছে, সারা দেশেই বিভিন্ন আদালতের মাধ্যমে তাদেরকে জামিন দেওয়া হয়েছে একটা উদ্যোগের মাধ্যমে, শিক্ষামন্ত্রী এবং আইন মন্ত্রণালয়ের আইনমন্ত্রীর এক ধরনের উদ্যোগের মাধ্যমে। শিক্ষার্থীদের আটক এবং হয়রানি করতেও আজকে নিষেধ করা হয়েছে বলে ওবায়দুল কাদের বলেছেন, এবং যেটা আমরা দেখছি যে ঢাকায় আজকে যে বিক্ষোভ হয়েছে, মিছিল হয়েছে, সেখানে পুলিশ বাধা দেয়নি, পুলিশের বাধা দিতে দেখা যায়নি। তাহলে কি মনে করছেন, আস্থা তৈরির জন্য করণীয় কি? দেখেন, বাধা দেয়নি এ কথাটা আবার ঠিক না। উত্তরায় তো আপনার দেখলাম সংঘর্ষ হয়েছে। আমার ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির একজন শিক্ষার্থী সেখানে গুলিবিদ্ধ, তার সর্বশেষ অবস্থা আমি জানি না কি অবস্থায় আছে। আমি যেটা মনে করি, প্রফেসর মশিউর রহমান যেটা বলছেন, আলোচনা, এই কথাগুলো তো আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি যে আলোচনার বিকল্প নেই। এখন পয়েন্ট অফ নো রিটার্নে গেলে কখনই ফল সুখকর হয় না। আপনি যার সঙ্গেই আলোচনা বসবেন, শত্রু, মিত্র, পক্ষ, বিপক্ষ, আলোচনার একটা সুবিধা হলো ওখানে যে কোনো সংকটে, যে কোনো পরিস্থিতিতে আপনি যদি আলোচনায় বসেন, আপনার সমাধানের অনেকগুলো পথ বের হয়। সেখান থেকে আপনি যে পথটা উত্তম সেটা বেছে নিতে পারেন। এখন এই শিক্ষার্থীদের যে আন্দোলন বলছেন, শিক্ষার্থীদের যে 9 দফা, এই 9 দফা শিক্ষার্থীরাও নিশ্চয়ই অতটা না যে আপনার রিজিট হয়ে বসে থাকে, তার সঙ্গে তো আচার ব্যবহারটা ওই রকমই করতে হবে। আপনি শিক্ষার্থীদের সঙ্গে আচরণটা আরেকটি রাজনৈতিক দলের সঙ্গে যে আচরণ করবেন সেই রকম হতে পারে না। শিক্ষার্থীদের সঙ্গে আপনি যখন কথা বলবেন, নিশ্চয়ই আপনার প্রতিপক্ষ ভেবে কথা বলতে পারেন না। তো এই জায়গায় আমি মনে করি যে এখনো সুযোগ আছে, কারণ অনেক বেলা গড়িয়ে গেছে, অনেক মানুষের মৃত্যু হয়েছে। এটা একটি মৃত্যুও কাম্য ছিল না এই আন্দোলনে, কারণ কোটা বিরোধী আন্দোলন তো আগেও হয়েছে। শিক্ষা, সড়ক, নিরাপদ সড়ক আন্দোলনও এই দেশের শিশু, কিশোর, তরুণরা করেছে। সেই আন্দোলনগুলো থেকেও যদি শিক্ষা নিত তাহলে কিন্তু এই পর্যায়ে এসে পৌঁছায় না। আমরা যে কারণে বারবার বলছিলাম যে সমস্যা যে জায়গায় হোক, সমাধানের উদ্যোগ, সেই জায়গাটা যখন এখন এতদিন পরে এসেও যখন বোধোদয় হয়েছে, এই যেমন ধরেন আজকে আপনি যেটা বললেন যে জামিনের ব্যবস্থা, শুক্রবারেও জামিনের ব্যবস্থা করা গেছে। তো এইটা, এই ধরনের চিন্তা যদি আগে ঘটতো, আগেও এই আন্দোলনের যে ইস্যু ছিল, যে ইস্যু সরকারেরও দাবি, শিক্ষার্থীদেরও দাবি, সে একই দাবি, দুই পক্ষের কারো কোনো আপত্তি নেই কোটা উঠিয়ে দিতে, কিন্তু কিছু কিছু রাজনীতিবিদের, সরকারি দলের, তাদের বডি ল্যাঙ্গুয়েজটা এমন ছিল যে সরকারের যেটা বক্তব্য সেটা বোধহয় ঠিক। কারণ সরকার যেখানে আপিল করে আপনার কোটার বিরুদ্ধে, তার মানে সরকারের অবস্থান শিক্ষার্থীদের অবস্থান এক, কিন্তু সরকার সেই বক্তব্যটা তুলে ধরতে পারলো না শিক্ষার্থীদের সামনে ওই নেতা নেত্রীদের, কয়েকজন নেতার বডি ল্যাঙ্গুয়েজে। তো সেই ভুলটা তো করেছে। এখন শিক্ষার্থীরা রাজপথে নেমেছে, এখন নানান পক্ষ, আপনি দেখবেন এই ধরনের সিচুয়েশনে, অতীতেও বলেছি আপনাদেরকে, বিভিন্ন পক্ষ এখানে যুক্ত হবে। যুক্ত হতে হতে যখন প্রাণহানি বা মৃত্যুর ঘটনা বাড়তে থাকবে, তখন এই ইমোশন বার্স করবে। আর যখন একটি শিশু, একটি কিশোর, তার উপর আঘাত আসবে, সে পুলিশকে ঢিল মারলো কি মারলো না, ঢিল মারলেই তাকে গুলি করতে হবে নাকি সে পুলিশকে হত্যা করলো তখন গুলি করতে হবে, এইগুলি তখন বাছ বিচার ছাড়া যখন ঘটে, যে বা আপনি যখন গুলি করেন তখন তো কে মারা গেল হিসাবটা হয় না, আপনি বৃদ্ধ না যুবক না শিশু না কিশোর। তো এই ধরনের সিচুয়েশন বাংলাদেশের রাজনৈতিক আন্দোলনে তো প্রচুর মানুষের প্রাণহানি ঘটেছে, কিন্তু শিশুদের হয়নি। তো এইটা ভুল যা করার করেছে, সেই ভুলটা এখন স্বীকার করে নিয়ে কিভাবে এগুবে সেই পথটা আমি মনে করি প্রফেসর
আপনার মশিউর রহমান যেটা বললেন যে আলোচনা শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি, এখানে কিন্তু কোনো ছল চাতুরি চলবে না। শিক্ষার্থীরা, একটা রাজনৈতিক দলের মধ্যে ছল চাতুরি চলতে পারে, শিক্ষার্থীরা স্ট্রেট চলে, সে যেটা বুঝে সেটাই করবে, সে আগে পিছে ভাববে না। এখন এই শিক্ষার্থীদের মধ্যে হয়তো কেউ কেউ আপনার নানান রকমের এজেন্ডা নিয়ে থাকতে পারে। যখন আপনি মূল দাবিগুলো পূরণ করে ফেলবেন, তখন অন্য কেউ এজেন্ডা নিয়ে এগুতে পারবেন। এই মূল দাবি একটা যেটা বলছেন যে আপনার এই যে কোটা, দেখেন সেই কোটাটা মূল দাবি ছিল, সেটা পূরণ করতে গিয়ে বা সেই দাবি আদায় করতে গিয়ে আরো কিছু সম্পূরক দাবি আপনার যুক্ত হয়ে গেল বা করতে হলো। দাবিগুলো এখন আবার খুব সেনসিটিভ, কারণ আপনার মৃত্যু, তো মানুষের মৃত্যু হয়েছে। এখন এইটা যদি আপনি ডিল করতে চান, সরকারকে আপনার খুবই সেন্সেবল হয়ে আপনার শিক্ষার্থীদের সঙ্গে বসে, যেন এখানে অন্য কোনো পক্ষ এখানে কোনো কিছু ঘটাতে না পারে, সরাসরি বসুন। এটা আমি এর বিকল্প আমি আপাতত আর দেখছি। জি, প্রফেসর মশিউর রহমান, মানে এখন মানে এই যে বসার যে প্রেক্ষাপট, এখন এটা আসলে কতটা কোটা আন্দোলন আর কতটা সরকার বিরোধী আন্দোলনের রূপ নিয়েছে? দেখুন, এটি যেটি আমার পিন্টু ভাই একটু আগে বললেন যে বহু পক্ষ ইতিমধ্যে সংশ্লিষ্ট হয়েছে, বহুদিন ধরে ক্ষমতায় নেই, নির্বাচনের বাইরে ছিল, নানা আদর্শের রাজনীতিবিদ, সংস্কৃতি কর্মী, নানা জনের নানা রকমের, আমি বলবো না যে তাদের ভিন্ন ভিন্ন এজেন্ডার বাইরেও এক এক রকমের প্রত্যাশা, অংশীদারিত্ব আছে। এখন সেই অংশীদারিত্ব কায়েমের একটা চেষ্টা থাকবে, এবং আপনি যেটি বলছেন সুনির্দিষ্টভাবে যে যেদিকেই মন নেক না কেন, একটি নির্বাচিত সরকারের কাছে এটি খুব স্বাভাবিক প্রত্যাশা যে অন্যের সেই অংশীদারিত্বর বিষয়ে সে যখন সেটি চায়, তার প্রত্যাশার জায়গাটা তৈরি হয়, তখন সেটি আলাপ আলোচনার মধ্য দিয়ে কতিপয় কার্যকর সিদ্ধান্ত গ্রহণের মধ্য দিয়ে, যেটি কোটা সংস্কারের বিষয়ে করেছে। অন্য যে জায়গাগুলো আছে, আমার কাছে মনে হয় ইতিমধ্যে বিলম্ব হলেও এটি নিয়ে আলোচনার সুযোগ এখনো রয়েছে, কারণ শিক্ষার্থীদের একটি অংশ যে যৌক্তিক বিষয়ে মনোনিবেশ করবে এ ব্যাপারে আমার এখনো আস্থা আছে। এই কারণে আছে যে তারা কিন্তু যখন ভীষণ ধ্বংসাত্মক কাজ হয়েছে, তখন তারা কিন্তু স্টেটমেন্ট দিয়ে বলেছে এই ধ্বংসাত্মক কার্যকলাপের সঙ্গে আমরা নেই। আর সরকারের অবস্থানটি খুব স্পষ্ট যে তারা কোনো প্রাণহানি চায় না, কিন্তু তদুপরি যে ঘটনাগুলো ঘটছে, তাহলে কেন ঘটছে সেটি যেমন অনুসন্ধান প্রয়োজন, কিন্তু এই মুহূর্তে আস্থা তৈরি করা প্রয়োজন যে তার অনিশ্চয়তা না হোক, তার যে নাগরিক হিসেবে যে অধিকারগুলো সেগুলো প্রতিষ্ঠা পাক। সেটির জন্য ডায়ালগ হচ্ছে একমাত্র পথ, যেখানে তার মধ্যে দ্রোহ থাকতে পারে, তার মধ্যে প্রতিবাদ থাকতে পারে, ক্ষোভ থাকতে পারে, সেটি আছে। সেটি যৌক্তিক কি অযৌক্তিক সেটি আরো পরে হয়তোবা প্রত্যেকে আমরা যার যার জায়গা থেকে পর্যালোচনা করব, কিন্তু সেই জায়গাটিতে আমার মনে হয় এখন যে মানুষ কাঠামো নিয়ে আমরা এগোচ্ছি, এখন যেই অনুভূতি এবং আবেগ নিয়ে এগোচ্ছি, মূল জায়গাটা প্রাণহানির বিষয়ে সকলের মধ্যে এক ধরনের উৎকণ্ঠা এবং প্রতিবাদ রয়েছে। সেই জায়গাটিতে একমাত্র দীর্ঘ সময়ের প্রতিশ্রুতিমূলক কার্যকর আলোচনা, ফলপ্রসূ আলোচনা, যেটি আমি মনে করি এখনো সম্ভব, সেটির মধ্যে যদি যাই এক ধরনের সমাধানের দিকে, কারণ সবাই এটি বুঝতে পারে যে অস্থিরতার কোনো ফলই এ পর্যন্ত যেটি যা ঘটেছে, যখন যা ঘটেছে, সেটি কিন্তু তৃতীয় পক্ষ অন্যরা সুযোগ নিয়েছে। তো গণমানুষের পক্ষে যদি থাকতে হয়, মানুষের ভয়েসটিকে যদি বোঝা যায়, সেই অনুযায়ী সিদ্ধান্ত গৃহীত হলে আমি মনে করি হয়তোবা একটা সমাধানের দিকে যাবে। আর না হয় আমরা জাতি হিসেবে দীর্ঘদিন একটি অস্থিরতাতে থাকতে পারি, যেটি আমরা কেউ চাই না। জি, জাহিদুল হোসেন পিন্টু, আজকে আমি সাংবাদিকদেরও একটা প্রতিবাদ দেখেছি। তারা বলেছেন যে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে দুপক্ষেরই আক্রমণের শিকার হয়েছেন, তারা আহত হচ্ছেন, নিহত হয়েছেন, কিন্তু আক্ষেপ আছে সাংবাদিকদের যে যারা নিহত হলেন বা আহত হলেন তাদের কথা কেউ বলছে না। কি বলবেন? দেখেন, এটা একটা একাডেমিক ডিসকাশন হওয়া উচিত। আমি মনে করি আমাদের সাংবাদিকদেরও সেই উপলব্ধি করা উচিত যে তারা তাদের দায়িত্বটা ঠিকমতো পালন করছে কি। যেমন ধরেন, এই ইলেকট্রনিক মিডিয়ায় আমরা যেভাবে আমাদের নিউজগুলো কাভারেজ দেখেছেন, প্রিন্ট মিডিয়ার কাভারেজগুলো ভিন্ন ছিল।
ভিন্ন ছিল মানে যেই তথ্যগুলো আমরা প্রিন্ট মিডিয়ায় পেতাম, ইলেকট্রনিক মিডিয়ায় সে সব তথ্য পেতাম, যে কারণে শিক্ষার্থীদের একটি অংশ, বা শিক্ষার্থীদের না, দর্শক শ্রোতাদের একটি বড় অংশ তাদের কাছে আস্থার সংকটে পড়ে গিয়েছিল ইলেকট্রনিক মিডিয়া। এখন সেই জায়গা থেকে কাটিয়ে উঠছে দেখছি, কিন্তু আপনি যদি শিক্ষার্থীদের কথা চিন্তা করেন যারা ওতপ্রোতভাবে এই আন্দোলনটায় জড়িত, তারা যখন দেখছে তাদের সব তথ্য আসছে না, পাশাপাশি বেশ কিছু অনলাইন বা ভুইফোর অনলাইন বা গুজব এমন মাত্রায় ছড়াচ্ছে, যখন আপনি সত্যি কথাটাও আপনি বিশ্বাস করতেছেন, তারপর ওই গুজবটাকে বিশ্বাস করে দিচ্ছে। এইসব কারণে সাংবাদিকরা এখন টার্গেট হয়ে গেছে। আরো একটি টার্গেট হওয়ার কারণ হলো, কিছু কিছু সময় সাংবাদিকদের বক্তব্য, বিবৃতি বা সাংবাদিকদের কাজকর্ম মনে হয়েছে কোনো সাংবাদিকের তারা সরকারের পন্থী। এখন আমার এই দেশে যেটা জনগণের মধ্যে দুভাগ স্পষ্ট, তারা যে যেটা পছন্দ করে, যে যেটা বিশ্বাস করে সেটাই শুনতে চায়। এখন সত্যি না মিথ্যা সেটা বিষয় না, আপনি আমার পক্ষে বলছেন তাহলে আপনি ঠিক, আপনি আমার বিপক্ষে বলছেন কারণ আপনি নিরপেক্ষ না। এই ধরনের একটা সিচুয়েশন হয়েছে, যেটা সাংবাদিকরা বহু আগেই টের পাচ্ছিল, কিন্তু এখান থেকে উত্তরণের জন্য সাংবাদিকরা কোনো ভূমিকা রাখে নাই অতীতে। এখন সেটারও আউটবাস্ট হচ্ছে। কিন্তু আমি মনে করি যে আমরা অতীত এরশাদ বিরোধী আন্দোলন থেকে আমি নিজে সাংবাদিকতায় ছিলাম, সাংবাদিকদের বিশ্বাস এবং আস্থার জায়গাটা নতুন করে কিভাবে নিয়ে আসা যায় সেটাও ভাবা উচিত। কারণ এত বৃহত্তর জনগোষ্ঠী যখন ক্ষুব্ধ হয়, তখন বুঝতে হবে তার পেছনে কোনো না কোনো যৌক্তিক কারণ আছে। পাশাপাশি আমরা সাংবাদিকরাও বা টেলিভিশন বলেন, পত্রিকাও বলেন, গুজবগুলোকে স্পট করি না ঠিক মতো। আজকেও আমার টেলিভিশনের নামে একটি গুজব ছড়িয়েছে, আমরা নাকি একটা নিউজ করেছি যে এক মন্ত্রী এই কথা বলেছে। আসলে ওই ধরনের কোনো নিউজ করিনি, আমাদের কার্ড বানিয়ে ছেড়ে দিয়েছে। এইরকম আমি দেখলাম জুলাই মাসে তার আগের মাসের তুলনায় 64% বেশি গুজব ছড়িয়েছে। এই গুজবগুলো স্পট করার জন্য গণমাধ্যমের একটা বড় দায়িত্ব, যে বলে দেওয়া যে এটা গুজব, এটা ঠিক না। আজকে যেমন প্রচুর গুজব ছড়িয়েছে, কিন্তু কিছু মানুষ সেটা বিশ্বাস করে, আবার কিছু মানুষ না, শুধু সাধারণ মানুষ না, কিছু শিক্ষিত মানুষকেও আমি দেখি যে সেটা বিশ্বাস করে শেয়ার করে। তো এই জায়গায় আমাদের যে মিডিয়া লিটারেসিটাও কম, সেই মিডিয়া লিটারেসিটা বাড়ানোর যে দায়িত্ব সেটাও কিন্তু আমরা করি নাই। তো শেষ পর্যন্ত গিয়ে সাংবাদিকদের উপর ক্ষোভটা হয়। আমার ধারণা এই ক্ষোভটা আগামীতে কমে যাবে। জি, প্রফেসর ডক্টর মশিউর রহমান, আপনার মন্তব্য জানতে চাই। দেখুন, এটা সাংবাদিকদের বিষয়ে যেটি বলেছেন, যে কোনো সময় এটি তো প্রত্যাশিত না যে একটা পেশাদারিত্বের জায়গা থেকে যারা কাজ করে তাদেরকে ভুল বোঝা, কিন্তু এটি হয়। এই অবস্থাটি আমরা বাংলাদেশের সংস্কৃতিতে দেখি। ঠিক এই মুহূর্তেও যেমন ধরুন যে আমরা একেবারে স্পষ্টভাবে জাতি হিসেবে বিভক্ত হয়ে যাচ্ছি। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি দেখবেন যে যারা যা করছে সেটির পক্ষে না মানেই একটা প্রতিহিংসামূলক, কটাক্ষমূলক, আমার কাছে এখন মনে হয় যে জায়গাটা এমন দাঁড়িয়েছে, পক্ষ বিপক্ষ নিরপেক্ষ, কিন্তু সবাইকে মিলে কটাক্ষ করা। হ্যাঁ, তো এই যে একটা অবস্থা তৈরি হয়েছে, যে পারস্পরিক বিশ্বাস, শ্রদ্ধাবোধ, আমি শুরুর দিকেই বলেছিলাম যে একটা সময় হয়তোবা এই উৎকণ্ঠা, এই অস্থিরতা সবই প্রশমিত হবে। আমরা তো সবসময় দ্রোহের মধ্যে থাকবো না, কোনো না কোনো একটা ঝড়ের মধ্য দিয়ে একসময় এটি প্রশমিত হবে। হয়তোবা যেই শিক্ষার্থীরা আজকে এই রোদ, বৃষ্টি, ঝড়, নানা কিছুর মধ্যে এক পক্ষ আরেক পক্ষকে বের করে দেয়া, একসঙ্গে না থাকা, এই সব কিছু করছে, সময়ের পরিক্রমায় একটি সময় আমি অবধারিত যে একটি সময় অনেক কিছু প্রশমিত হয়ে হয়তো এই সবাই একসঙ্গে থাকবে, পরস্পরের মুখ দেখাতে কি হবে। কিন্তু এই যে তিক্ত অভিজ্ঞতাগুলো আমরা অর্জন করলাম এবং শিক্ষার্থীদের মধ্যে এই জন্য একটা বিপন্ন দশা তৈরি হলো, খুবই মামুলি বিষয় ছিল, খুবই এটি এমন কোনো বড় মহিরুহু ছিল না যেটি নিয়ে আজকে এই অবস্থায় আসতে হয়। এবং সেখানে অনেকের কাছে এটা অপ্রিয় হতে পারে, কিন্তু আমি এখনো বিশ্বাস করি এর মধ্যে প্রচণ্ড রকমের পানি ঘোলা করার মানুষ ছিল, এর মধ্যে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের প্রবণতা এখনো আছে। আজকে যারা নিরপেক্ষতার নামে নানা বক্তব্য দিচ্ছে, তাদের প্রত্যেকের কম বেশি অতীত ইতিহাস আমার অন্তত যাদের চেনা জানা,
তাদের নানা পথের এবং মতের মতাবলম্বী হয়ে একসময় কথা বলেছে, কাজ করেছে, সেটি স্পষ্ট। কিন্তু তবুও কোনো একটি প্রবাহে, কোনো একটি প্ল্যাটফর্মে আগে যাদের দেখতাম যে প্রচণ্ড রকমের বিরোধাত্মক সম্পর্ক, তারা কিন্তু আজকে একসঙ্গে হচ্ছে। আবার একটি সময় আসবে যে ও এখান থেকেই বিভক্ত হয়ে আবার অন্য পক্ষের সঙ্গে আগামী দিনে একসঙ্গে কাজ করবে। এটা হয়তোবা রাজনৈতিক সংস্কৃতিতে একটি প্রবাহ, এক এক সময় এক একজনের সঙ্গে জোটবদ্ধতা হওয়া। কিন্তু দেশটাকে অগ্রাধিকার দেয়া, সব মিলিয়ে এই প্রাণহানি, আমি যদি বলি যে কার দায় কম কার বেশি তা না, যে শিক্ষার্থী মারা গেছে সেটি যেমন ভীষণ কষ্টের, এটি অপূরণীয় এবং এটি মেনে নেওয়া যায় না। আবার একইভাবে যে পুলিশ সদস্য, সেও আমার রাষ্ট্রের সাধারণ নাগরিক, তারও নিরস্ত্র অবস্থায় তাকে যখন হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে, অথবা একজন নেতার প্রহরীকে যখন এভাবে করা হয়েছে, সবাই তো আমাদের সন্তান, যে যাচ্ছে সেই আমাদের সন্তান যাচ্ছে। তো আমরা এমন কি বিশেষ অবস্থাটি অত্যাবশ্যক ছিল যে কারণে এতগুলো প্রাণহানি হতে হলো? আমরা কোথাও না কোথাও পরিচিত হয়েছি, কথাও সত্য, কিন্তু এটি এই মুহূর্তে অনেকের কাছে অপ্রিয় লাগবে। একটা সময় যখন এসে আমরা সবাই স্বার্থমাত্রায় চিন্তা করব, আমার মনে হয় আমরা সবাই বুঝবো যে কত বড় ক্ষতি জাতি হিসেবে হয়ে গেছে আমাদের। জি, অনেক ধন্যবাদ প্রফেসর ডক্টর মশিউর রহমান এবং জাহিদুল হাসান পিন্টু যুক্ত হবার জন্য আজকে সংবাদ যুগে।